সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের একটি টপিকস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে এই অধ্যায় আমি শুরু করেছিলাম, তো গত ক্লাসে ছিল এই অধ্যায়ের আমাদের প্রথম ক্লাস। আজ আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আশা করি গত ক্লাসের যে বিষয়গুলো তোমাদেরকে দেখিয়েছি এবং বোর্ডে আমি বুঝিয়েছি, আশা করি তোমরা মোটামুটি কিছু না হলেও বুঝতে পেরেছো। আজ আমি যে বিষয়গুলো আলোচনা করব, গত ক্লাসের পরবর্তী যে বিষয়গুলো ওই অধ্যায়ে ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমরা আশা করি আইসোটোপ সম্পর্কে সবার হয়তো কিছু ধারণা আছে, তারপর আমি এই জায়গায় আবার আলোচনা করব। প্রথমে আমরা চিন্তা করি আইসোটোপ কি। আইসোটোপ এক সময় বলা হতো যে একই মৌলের সকল পরমাণুর ধর্ম অভিন্ন। এটা হলো ডাল্টনের পরমাণুবাদের বিভিন্ন কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বিজ্ঞানীরা অগ্রযাত্রার মাধ্যমে অথবা পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীর গবেষণার ফলে বের হয়েছে যে অথবা আবিষ্কৃত হয়েছে যে একই মূল্যের ভিন্ন করে পরমাণু আছে, যাদেরকে পরবর্তীতে বিজ্ঞানীরা নাম দিয়েছেন আইসোটোপ। তো আইসোটোপ আমরা জানি সাধারণত ভিন্ন মূল্যের নয়, একই মূল্যের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরে আইসোটোপ বলে। আইসোটোপের সংখ্যা কি হবে? একই মূল্য। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। 1 1 2 1 3 1। আমরা যদি নিউক্লিয়াস দিয়ে লিখি তা কিভাবে লিখবো? বহিঃস্তর, একটি ইলেকট্রন, 1 প্রোটন, 0 নিউট্রন। একটি ইলেকট্রন, 1 প্রোটন, 1 নিউট্রন। একটি ইলেকট্রন, 1 প্রোটন, 2 নিউট্রন। যেমন প্রথমটিতে কোনো নিউট্রন সংখ্যা 0, দ্বিতীয়টিতে নিউট্রন সংখ্যা 1, তৃতীয়টিতে নিউট্রন সংখ্যা 2। কিসের পার্থক্য? নিউটন সংখ্যা পার্থক্য। পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সবসময় প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। ভরের পার্থক্য কিসের কারণে সৃষ্টি হয়? নিউটন সংখ্যার কারণে। যেহেতু প্রতি ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, তাই মৌল অবশ্যই একই। কারণ একই মৌলের আইসোটোপের সংখ্যা মধ্যে আমরা কি বলেছি? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, আমরা হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন ধরনের আইসোটোপ আছে প্রকৃতিতে। যেমন অক্সিজেনের আইসোটোপ 3টি, 16, 17, 18। প্রত্যেকটার মধ্যে কিসের পার্থক্য? নিউটন সংখ্যা পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আইসোটোপ সম্পর্কে জানতে পেরেছি। আইসোটোপ কাকে বলে আমি সংখ্যাটা আবার বলছি। একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 3টি ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু আছে। প্রথমটি ভর সংখ্যা 1, দ্বিতীয়টি ভর সংখ্যা 2, তৃতীয়টি ভর সংখ্যা 3। আমরা কি বলতে পারি? একই মূল্যের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। একইভাবে অক্সিজেনের কয়টা আইসোটোপ? 3টে আইসোটোপ আছে। প্রথমটা ভর 16, 17, 18। প্রিয় শিক্ষার্থী, আইসোটোপ সম্পর্কে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আইসোটোপের বৈশিষ্ট্য কি হবে? আইসোটোপ একই মূল্যের না ভিন্ন মূল্যের? অবশ্য একই মূল্যের। পর্যায়সারণীর অবস্থান কি হবে? একই জায়গায়। কিসের পার্থক্য? শুধু ভর সংখ্যা পার্থক্য। পারমাণবিক সংখ্যা কি হবে? সেম হবে। এবার আমরা আসি আইসোবার কাকে বলে। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, শুধু ভর সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোভার বলে। আইসোভার মানে ভর সংখ্যা কি হবে? সমান হবে, প্রোটন সংখ্যা অবশ্য ভিন্ন হবে। আর আইসোটোপের ক্ষেত্রে কি হবে? ভর সংখ্যা ভিন্ন হবে, প্রোটন সংখ্যা সমান হবে।
আইসোটোপ এবং আইসোবার এবং আইসোটোপের বিপরীত। যেমন ভিন্ন সেম ভর সংখ্যা বিশিষ্ট কিন্তু প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা অবশ্যই ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোভার বলা হয়। মানে ভর সংখ্যা সমান হতে হবে এবং পরমাণু সংখ্যা প্রোটন সংখ্যা অবশ্যই ভিন্ন হবে, হলে তাদেরকে আমরা কি বলতে পারি? আইসোভার। যেমন কার্বন কার্বন 14 নাইট্রোজেন 14, দুইটির ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন, এই জন্য এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোভার বা ভর সংখ্যা সমান। আইসোভার সমূহের কি হতে হবে? সমান হতে হবে, ভর সংখ্যা সমান হতে হবে। প্রচলনের অবস্থান কি হবে? অবশ্যই ভিন্ন হবে। আইসোভার সমূহের প্রচলনের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হবে। যেমন হাইড্রোজেন আইসোটোপ এবং হিলিয়াম দুইটির ক্ষেত্রে কি ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন, এই জন্য এটিকে পরস্পরের আইসোভার বলা হয়, আইসোটোপ। এখন আমরা জানবো আইসোটোন কাকে বলা হয়। যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যে সকল পরমাণুর নিউটন সংখ্যা পরস্পর সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করব? নিউটন সংখ্যা n ইকুয়াল টু নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করব? এর আগে আমি দেখিয়েছি তোমাদেরকে। n ইকুয়াল টু a মাইনাস জেড। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা কিভাবে বার করব? 14 মাইনাস 7 ইকুয়াল টু 7। দ্বিতীয়টার ক্ষেত্রে n ইকুয়াল টু 15 মাইনাস 7 6। আবার আমি লিখি n ইকুয়াল টু a মাইনাস জেড। প্রথমটার ক্ষেত্রে কি লেখা যায়? 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। দ্বিতীয়টার ক্ষেত্রে n এর মান 15 মাইনাস 7 সমান 8। তৃতীয়টার ক্ষেত্রে n এর মান 16 মাইনাস 8 সমান 8। প্রতিটার ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান, এই জন্য এরা পরস্পরের আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হবে, ভর সংখ্যা অবশ্যই ভর সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন হবে। আইসোটোপ একই মূলের না ভিন্ন মূলের হবে? অবশ্যই আইসোটোপ ভিন্ন মূলের হবে, একই মূলের কখনো হবে না। তো আমরা বুঝতে পারলাম আইসোভার কাকে বলে। আবার আমি শুরু থেকে বলে নিই, আইসোটোপ অবশ্য একই মূলের হবে। আইসোটোপ কাকে বলে? একই মূলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা। যেমন হাইড্রোজেন 3টা আইসোটোপ আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। অক্সিজেনের 3টা আইসোটোপ, অক্সিজেন 16, 17, 18। আচ্ছা, আইসোবার কাকে বলে? যে সকল পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোভার বলা হয়। যেমন কার্বন 14 এবং নাইট্রোজেন 14, অথবা হাইড্রোজেন 3 এবং হিলিয়াম 3 পরস্পরের আইসোভার। আইসোটোন কাকে বলে? যে সকল ভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন কার্বন 14, নাইট্রোজেন 15 এবং অক্সিজেন 16 পরস্পরের আইসোটোন। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা অথবা নিউটন সংখ্যা বার করতে হয়। আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা জানি a ইকুয়াল টু, সমীকরণটা কি? a ইকুয়াল টু জেড প্লাস এন। জেড মানে হলো জেড ইকুয়াল টু পি, প্রোটন সংখ্যা। জেড এর মান যত পি এর মান সেম।
তাহলে আমরা যদি ওইটার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কীভাবে আমরা এন এর মান বার করতে পারি, করতে পারি এন ইকুয়াল টু এ মাইনাস জেড। যেমন 18 মাইনাস 8 সমান কত হবে 10, এন এর মান কত হবে 10, মানে নিউটন কয়টি আছে এটার মধ্যে 10টি। প্রিয় শিক্ষার্থী, আইসোটোপ আইসোবার সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে বা হবে বলে আমি বুঝতে পেরেছি। এখন আমি পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমরা সাধারণত পরমাণুর বিভিন্ন মডেল অথবা পরমাণু অণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতবাদ পেয়েছি অথবা দেখেছি। এখন আমরা যে মতবাদটা নিয়ে আলোচনা করবো অথবা যে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড আর এই পরমাণু মডেল বা সৌর মডেল উপস্থাপন করেন। তাই আমরা আগে পরীক্ষাটা নিয়ে আলোচনা করবো। পরীক্ষা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। পরীক্ষার কিছু উপকরণ, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার কারণে বিভিন্ন ধরনের কিছু উপকরণ নিয়েছেন। উপকরণগুলোর মধ্যে হলো কি আলফা কণার উৎস, আর কি নিয়েছেন জিঙ্ক সালফেট পর্দা, আর কি নিয়েছেন একটা পাতলা স্বর্ণের পাত। এই হলো আলফা কণার উৎস। আলফা কণার আধান হলো ধনাত্মক দ্বিনিউক্লিয়াস, আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা। তাই আমি 2+ দিয়ে ওই জায়গায় দেখিয়েছি 2+। আলফা কণা উৎস, বিজ্ঞানী রাদারফোর্ড বিভিন্ন উৎস থেকে আলফা কণা নিয়েছেন। এরপরে কি জিঙ্ক সালফেট পর্দা, বাইরের দিকে একটি পর্দা, এই পর্দাটার নাম জিঙ্ক সালফেট পর্দা। আর ভিতরে একটি স্বর্ণের পাত নিয়েছেন, স্বর্ণের পাত। তো আলফা কণা ওই জিঙ্ক সালফেট পর্দার মধ্যে যখন গিয়ে পতিত হয় তখন এই জায়গার মধ্যে মানে আলো জ্বলে বা বোঝা যায় যে মানে রশ্মিগুলো ওই দিকে চলে গেছে। তো তিনি কি দেখতে পেলেন, আচ্ছা এই আলফা কণা উৎস, জিঙ্ক সালফেট পর্দা, আর ভিতরে কি লিখছে ওই জায়গায় নিউক্লিয়াস, ওই যে নিউক্লিয়াস ওই হলো পরমাণুর কক্ষপথ বা শক্তি স্তর, আর ওই হলো ভিতরে নিউক্লিয়াস। তো আমরা কি দেখতে পেলাম, আর ওই যে কক্ষপথের মধ্যে কি আছে ইলেকট্রন মাইনাস, কি আছে ইলেকট্রন। তো আমরা কি দেখতে পেলাম, এটা হলো পরীক্ষার উপকরণ। ওইটার নাম কেন্দ্রের নাম নিউক্লিয়াস, আর ও বাইরে কি আছে ইলেকট্রন। এটা হলো জিঙ্ক সালফেট পর্দা। তো তিনি কি পরীক্ষার উপকরণ পর্যবেক্ষণ, তিনি যখন আলফা কণা নিক্ষেপ করলেন তখন তিনি কি দেখতে পেলেন যে অধিকাংশ আলফা কণা কি করে মানে স্বর্ণের পাত বেগ করে চলে যায়। অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত বেগ করে চলে যায়। আর প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটি আলফা কণা ঠিক উল্টা দিকে ফিরে আসে, আর 2টি আলফা কণা তার গতির দিক পরিবর্তন করে চলে যায়। 2টি আলফা কণা তার গতির দিক পরিবর্তন করে বেঁকে যায়। আলফা কণা আলোর গতিতে চলে, সবসময় সরল পথে। 2টি আলফা কণা মানে গতির দিক পরিবর্তন করে বেঁকে যায়, আর 20,000-এর মধ্যে একটি আলফা কণা ঠিক উল্টা দিকে ফিরে আসে। এই পরীক্ষাতে আমরা কি বুঝতে পারলাম, প্রথম হলো পরীক্ষার উপকরণ, এরপর হলো পর্যবেক্ষণের মধ্যে বিজ্ঞানী কি রাদারফোর্ড কি দেখতে পেলেন, অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। 20,000-এর মধ্যে 2টি আলফা কণা তার গতির দিক পরিবর্তন করে এবং একটি আলফা কণা ঠিক উল্টা দিকে আবার ফিরে আসে। এই পরীক্ষাটা আমরা কি সিদ্ধান্তে মানে বিজ্ঞানী রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিয়েছেন তা এখন আমরা একটু দেখব। সিদ্ধান্তটা হলো এটি হতে পারে যে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থানে ফাঁকা, যার কারণে
99.9% আলফা কণা সরাসরি স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। আর এই আলফা কণা মানে পর্যবেক্ষণ পরীক্ষার মাধ্যমে তিনি তার পরবর্তীতে বিখ্যাত সৌর মডেল বা রাদারফোর্ডের মডেল উপস্থাপনা করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা গুরুত্ব সহকারে পড়বে। এটা পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তিনি ওনার বিখ্যাত পরমাণুর মডেল বা রাদারফোর্ডের সৌর মডেল উপস্থাপন করেন। পরবর্তীতে আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আমি আবারও বলতেছি, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা 3টা ভাগে বিভক্ত: পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পরীক্ষার মধ্যে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার উপকরণ কি নিয়েছেন? জিঙ্ক সালফেট পর্দা, পাতলা স্বর্ণের পাত, আর কি নিয়েছেন? আলফা কণার উৎস। আর পর্যবেক্ষক কি দেখতে পেলেন? অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। আর 20,000-এর মধ্যে একটি আলফা কণা ঠিক উল্টো থেকে ফিরে আসে এবং 2টি আলফা কণা তার গতির দিক পরিবর্তন করে। সিদ্ধান্তটা কি নিলেন তিনি? পরীক্ষা থেকে সিদ্ধান্ত উপনীত হলেন যে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান ফাঁকা, যার কারণে 99.9% আলফা কণা সরাসরি এই স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। আর একটি আলফা কণা ঠিক উল্টা থেকে ফিরে আসায় মানে একটি আলফা কণা ঠিক উল্টা থেকে ফিরে আসে এবং 2টি আলফা কণা তার গতির দিক পরিবর্তন করে। এ থেকে বোঝা যায় যে পরমাণুর ভিতরে খুবই ক্ষুদ্র এবং ছোট একটি জায়গা আছে যা খুবই ভারী এবং আধান হবে অবশ্যই ধনাত্মক। যেহেতু আলফা কণা ফিরে এসেছে তাহলে অবশ্যই আধান হবে ধনাত্মক, কারণ আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস আজকের মতো ওই জায়গায় শেষ করতেছি। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।